দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, বাঁশের বেড়ায় ধাক্কা, বহু হতাহতের সংখ্যা, 2 জনকে জীবিত উদ্ধার। কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও গণজমায়েতের ডাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 31 ডিসেম্বর দেয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। রাজশাহীতে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরিফের নাম ব্যবহার করে পুলিশের মামলা বাণিজ্য, কিছুই জানেন না বাদী, সাক্ষী বুলেটে আহতরা। ময়মনসিংহে চুরি, ছিনতাইয়ের মোবাইল ফোন উদ্ধারে তৎপর এবিবিএন, প্রতি মাসে উদ্ধার শতাধিক সেট, বিকাশ প্রতারণায় ব্যবস্থা। এবং চুয়াডাঙ্গায় আউশ ধান বীজের দাম বৃদ্ধির দাবি চুক্তিবদ্ধ চাষিদের, বিএডিসি ব্যবস্থা না নিলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে ৬২ জন যাত্রীর। জীবিত উদ্ধার করা হয়েছে 2 জনকে। রাজধানী সিউলের মুয়ান বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাংমক। কাজাখস্তানের শোক কাটতে না কাটতেই আরেকটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী হলো দক্ষিণ কোরিয়া। হঠাৎই রানওয়ে থেকে সরে সোজা বাঁশের বেড়ায় ধাক্কা দেয় কোরিয়ান উড়োজাহাজ জেজু এয়ার জেট লাইনার। এতে অ্যালুমিনিয়ামের তৈরি বিমানটির অগ্রভাগ দুমড়ে মুচড়ে আগুন লেগে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই আগুন। আশেপাশে ছড়িয়ে থাকা শুকনো খড়কুটোয় আরও বেড়ে যায় আগুনের তীব্রতা। সঙ্গে সঙ্গে সেখানে জরুরি উদ্ধারকর্মীরা কাজ শুরু করেন। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন দেশটি একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অভিশংসনের মাধ্যমে সম্প্রতি অপসারণ করা হয় দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে। বর্তমানে রাষ্ট্র পরিচালনার ভার পড়েছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মুকের উপর। সর্বশক্তি প্রয়োগ করে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি। 한미동맹 공조를 빈틈없이 가동하는 가운데 দেশটির বিমান কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা ইউনহাব জানায়, জেজু বিমানটি 175 জন যাত্রী ও 6 জন বিমান বালা নিয়ে ব্যাংকক থেকে মুয়ানের উদ্দেশ্যে রওনা হয়। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার সন্ধ্যার পর থেকেই এই 2 সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানায়। এতে উল্লেখ করা হয়, ওই দিন বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার সহ বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও এসব পোস্টে ইঙ্গিত করা হয়। আগামী বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে জুলাই আগস্ট গণহত্যার বিচার, এমন আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় জানানো হয়, বিচার কাজ গ্রহণযোগ্য রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শনিবার কৃষিবিদ ইনস্টিটিউটে গুম হত্যা বিষয়ক সংলাপে একথা বলেন তারা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। আওয়ামী লীগের 15 বছরে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় রাজনৈতিক বিরোধের জেরে গুম খুনের ঘটনা ঘটেছে কয়েক হাজার। কেউ গুম থেকে ফিরে এসেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। এমন প্রেক্ষাপটে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শেষ দিন আলোচনা করা হয় গুম, খুন, জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে। যখন আসবেন আমরা এই প্রশ্নগুলো তার কাছে রাখবো। সংলাপের শুরুতে বিগত সরকারের আমলে যারা গুম হওয়া বিভিন্ন ছাত্রদলের নেতারা গুমের সময়কার করুণ নির্মমতার অভিজ্ঞতা তুলে ধরেন। জিসানকে জুলাই গণহত্যার সময় তার বাড়িতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আছে বলে উল্লেখ করে দেশের রাজনৈতিক নেতারা বলেন, এই গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচার করার একটা ক্যাটাগরি সেট করা দরকার। গত 1.5 দশকে যে সমস্ত গুম, খুন, অপহরণের ঘটনা সংঘটিত হয়েছে, আমাদের বিচার বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে এক ধরনের অনুমোদন তারা তাকে দিয়ে গেছেন। এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে।
ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ইতিহাসের দায়বদ্ধতা থেকেই এই বিচার করতে হবে। এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের হাতে যে মশাল আপনারা দিয়েছেন, জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। 4টি প্রধান গণহত্যা, জুলাই আগস্ট হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ধারাবাহিক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই 4টি গণহত্যার বিচারের কাজকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা ও চিফ প্রসিকিউটর বলেন, আগামী বিজয় দিবসে এই সব গণহত্যার বিচার সম্পন্ন করে উদযাপন করা হবে। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন, তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনে বিচার কাজ শেষ করা হবে বলে জানান বক্তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এদিকে জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সংযুক্ত আরব আমিরাত থেকে কারাভোগের পর দেশে ফেরত প্রবাসীদের আর্থিক সহায়তা সংক্রান্ত চেক দেওয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। আসিফ নজরুল আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের জেলমুক্ত প্রবাসীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে পুনর্বাসনে সহায়তা করা হবে। আজকে জাস্ট একটা প্রসেস শুরু করলাম 50,000 টাকা করে সবাইকে দেওয়া। আর আমরা আপনাদের বলেছি বয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন। আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিজ আছে। আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন, সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে না, এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসা সুযোগ আছে নাকি চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। অন্তর্বর্তী সরকার ইচ্ছে করেই নির্বাচন বিলম্বিত করছে, সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনজীবনে স্বস্তি ফেরাতে সরকার কোনো উদ্যোগই নিতে পারেনি বলে দাবি করেন তিনি। বলেন, দেশে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে দরকার নির্বাচিত সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজনে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র মোকাবেলায় একটি নির্বাচিত সরকার জরুরি দাবি করে নির্বাচন আদায়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার কেবলমাত্র পারে সমস্ত বৈদেশিক ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে। দেশে যে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে তা নির্বাচিত সরকার আসলে কমে আসবে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, জনজীবনের স্বস্তি ফেরানোর উদ্যোগ না নিয়ে অন্তর্বর্তী সরকারের অনেকে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু
ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। আমরা সরকার সবচেয়ে বেশি চাই যে একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। ভোটারের বয়স নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টার করা বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। এই জিনিসটা তো কনসেনসাস না। আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, এটা ইলেকশন কমিশনকে ছেড়ে দিন। লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। এদিকে দীর্ঘ 13 বছর পর দেশে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অনেকে বলতে পারেন আপনারা আমি এই কষ্ট করেছি, আমি এইটুকু করেছি, কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছেন শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন তিনি। এদিকে অন্য এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশের শিক্ষা নিয়ে কাজ করবে। কায়েস রাহাতের প্রতিবেদনে বিস্তারিত। খেলাফত মজলিসের সম্মেলনে উপস্থিত হয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামিক দলগুলোর প্রতি ঐক্যের ডাক দেন। বলেন, যেন দলগুলোকে বিভক্ত করে কেউ সুবিধা না নিতে পারে। এ সময় জামায়াতের আমির অভিযোগ করে বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন, এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল, যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে, রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছেন। এদের খুনের ইতিহাস নতুন নয়। এদিকে জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, জামাতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশে শিক্ষা নিয়ে কাজ করবে। এ সময় আহত ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর। এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেন। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে, সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা তাদের দুঃসহ স্মৃতিচারণ করেন। একই সঙ্গে সরকারের কাছে তাদের চিকিৎসা ও এই গণহত্যার দোষীদের বিচার দাবি করেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রাজশাহীর গোদাগাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন আরিফ। সে সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তিনি। 5 অগস্টের পর আরিফের নাম ব্যবহার করে থানায় যে মামলা হয়েছে, বাদী জানেনও না আসামি কারা। আর সাক্ষী করা হয়েছে পুলিশের রাবার বুলেটে আহত শিক্ষার্থীদের। এমন মামলা নিয়ে পুলিশকে সতর্ক করেছেন আদালত। বিস্তারিত সহকর্মী কাজী শাহেদের রিপোর্টে। সাহায্যের আশায় সাদা কাগজে স্বাক্ষর দিয়েছিলেন পুলিশের গুলিতে আহত গোদাগাড়ী উপজেলার মাদারপুরের আরিফ। ওই স্বাক্ষর ব্যবহার করে মামলা সাজিয়েছে পুলিশ। তাতে আসামি আরিফের এলাকার 1.5 শতাধিক মানুষ। এখন আসামিরা এলাকা ছাড়া। আরিফের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্ট পুলিশ তাকে গুলি করেছিল। 3 দিন পর তার হাত থেকে গুলি বের করা হয়। তাকে বাদী করে যে মামলা হয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না তিনি। 5 আগস্টে পুলিশের গুলি খেয়েছি আমি। তারপরে মেডিকেলে আমি প্রায় 3 দিন ভর্তি থাকে। কিছু লোক আসে বাড়িতে, সাহায্য দেবার নাম করে আমার কাছ থেকে একটা সিগনেচার নেয়। ওই সিগনেচারের মাধ্যমে আমি পরে জানতে পারি যে মামলা হয়েছে। কিন্তু এগুলো মামলা টামলা আমার কিচ্ছু করার ইচ্ছা নাই। আমি তাদের কাউকে চিনি না।
বাদী ছাড়াও ওই দিন পুলিশের ছোড়া গুলিতে আহত হন আরও কয়েকজন। তাদের করা হয়েছে এই মামলায় সাক্ষী। তবে সাক্ষীদের দাবি, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা কেউ সেদিন ঘটনাস্থলে ছিলেন না। আমি দেখাও করতে যাই না কোনো জায়গায়, আমি এসব বিষয়ে কিছুই জানি না, তারপরও নাকি আমি মামলার সাক্ষী। ওই এসপি অফিসে রেখেছিল, রেখে স্বাক্ষর দিতে চাচ্ছিল যে এখানে স্বাক্ষর দেন। আমরা বললাম আমরা সাক্ষী টাকি হব না। তো বলছে ঠিক আছে, ওখান থেকে নাম লাল কালি দিয়ে কেটে দিল। না মামলা আমরা কিছুই জানি না মামলা সম্পর্কে। সাক্ষীতে আমি নিজেও জানি না, নাম দিয়েছে আমার সাক্ষীতে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলাটি সাজানোর অভিযোগ পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। তবে মোয়াজ্জেমের দাবি, মামলাটি আরিফ করেছেন। না ঝামেলা না, কোর্ট আমাকে ডাকছিল একটা বিষয় জানার জন্য, তারপরে আমি বলছি ছবি আছে। ঘটনাটা কি এই কিছুই লয়, তারা সহ মানে যে আরিফ সহ কয়েকজন যে মামলা করে এসছে, থানায় দিয়ে এসছে। মামলার আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, বাদী ও সাক্ষীরা উপস্থিত হয়ে সেদিনের ঘটনা আদালতকে জানিয়েছেন। এছাড়া লিখিতও দিয়েছেন। বিচারক ওই কর্মকর্তাকে তলব করে মামলা রেকর্ড করতে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তাকে আসামি করা হয়েছে, তারা এই ঘটনার সময় ছিল না। তখন কোর্ট বিজ্ঞ আদালত বললেন যে আমাকে পুলিশ ডাকলেই যেতে হবে। তখন বাদী বলল যে স্যার আমাকে সার্কেল স্যারও ডেকেছিল, এই যে আমার কাছে নোটিশও আছে স্যার দেখেন। তখন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রেকর্ডকারী কর্মকর্তাকে বললেন যে আপনারা এই ধরনের মামলা করলে সতর্কতা সহিত করবেন। বাদীর অভিযোগ, পুলিশ নিজেদের বাঁচাতে এই মামলাটি করেছে। ঘটনার সময় আসামিরা কেউই ঘটনাস্থলে ছিলেন না। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ময়মনসিংহে প্রতি মাসে হারিয়ে যাওয়া শতাধিক মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করছে এপিবিএন। মোবাইল সেট চুরি, ছিনতাই বা হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করেও যারা প্রতিকার পান না, তাদের সহায়তা দিয়ে থাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার সেল। এছাড়াও হ্যাকড হওয়া ফেসবুক আইডি উদ্ধার ও বিকাশে প্রতারিত হওয়া ব্যক্তিরাও প্রতিকার পাচ্ছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্র, অঙ্কন চৌধুরীর রিপোর্ট। শখের মোবাইল ফোন চুরি, ছিনতাই কিংবা হারিয়ে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকেই। সেটে থাকা গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি নিয়ে বাড়ে দুশ্চিন্তা। তবে আশার কথা হচ্ছে, ময়মনসিংহের মুক্তাগাছার এপিবিএন এর দ্বারস্থ হলে সহজেই মিলবে সমাধান। জিডি করার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের চুরি হওয়া সেট উদ্ধার করে দিচ্ছে এপিবিএন। শখের মোবাইল সেট ফেরত পেয়ে তাই তো উচ্ছ্বাসিত অনেকেই। একবার জিডি করছি, গাজীপুর থানা জিডি করছি, পাই নাই, তাহলে আমি হাল ছাড়ি নাই। পরে মুক্তাগাছা এপিবিএন, মুক্তাগাছা থানা জিডি করে এপিবিএন আমি ওরা দেওয়ার পরে মোবাইলটা পেয়ে গেলাম। থানায় জিডি করি ময়মনসিংহ কোতোয়ালি থানায়, টু এপিপিএম এ শুনি যে ওরা নাকি সলভ করতে পারে। তো এখানে আসার পর ওনারা আমার এটা সলভ করেছে সাথে সাথে। শুধু মোবাইল সেট নয়, ফেসবুক, টেলিগ্রাম সহ বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হলেও তা উদ্ধার করে দিচ্ছে এপিবিএন 2 এর সাইবার ক্রাইম সেল। টু এপিবিএন ওয়েব পেজে সমস্ত ইনফরমেশন দিলাম যা যা চাইছিল। আমি এটা দিয়েছিলাম অক্টোবর 28 তারিখে ইনফরমেশনটা। পরে 7 দিন আগে আমাকে এক এসআই ফোন দিয়ে বললো যে আপনার ফোনটা এখান থেকে উদ্ধার করা হয়েছে। আন্দোলনের টাইমে তখন হারাইছিল ফোনটা। দেন আমি থানায় জিডি করি, জিডি করার 14 দিনের পরেই আমার ফোনটা ওনারা কল দিছে যে ফোনটা আপনার পাওয়া গেছে। 25 অক্টোবর 2024 সালে আমার ফোনটা হারিয়ে গেছিল বাস থেকে। 26 তারিখ আমার জিডি কপিটা এখানে জমা দেওয়া যায়। তো আজকে 2 মাস পরে আমি আমার ফোনটা আর কি ফিরে পাইছি। প্রতি মাসে গড়ে শতাধিক ফোন উদ্ধার করছে সংস্থাটি। সম্প্রতি ডিসেম্বর মাসে সারা দেশ থেকে উদ্ধার করা মোবাইল সেট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। সাথে সাথে আমরা সাইবার ক্রাইমের বিশেষ করে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এরকম 5টি আইডিকে পাসওয়ার্ড উদ্ধার করে ফেরত দিলাম, এবং তাছাড়া একটি টেলিগ্রাম আইডিও উদ্ধার করে দিয়েছি আমরা। এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া প্রায় কত টাকা, 38,000 টাকা, এটা আমরা অন্য অ্যাকাউন্টে ভুলক্রমে চলে গিয়েছিল, সেটাও আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। ডিসেম্বর মাসে বিভিন্ন মডেলের নামি দামি ব্র্যান্ডের 101টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়াডাঙ্গায় চুক্তিবদ্ধ চাষিরা আউশ ধান বীজের দাম বৃদ্ধির দাবি জানিয়েছেন বিএডিসির কাছে। তারা জানান, দাম বৃদ্ধি না হলে ধান বীজ সরবরাহ বন্ধ করা হবে এবং সরবরাহ করা সব বীজ ফেরত নেওয়া হবে। এ দাবিতে চুয়াডাঙ্গা বিএডিসি চত্বরে স্মারকলিপি পেশ করেছেন চুক্তিবদ্ধ চাষি ফোরাম। সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্য ও চিত্রে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। চুয়াডাঙ্গা বিএডিসি দীর্ঘদিন ধরে চাষিদের ন্যায্য মূল্যে ধান সংগ্রহ এবং তা থেকে ভালো মানের বীজ তৈরি করে বিভিন্ন জেলায় সরবরাহ করছে।
তবে এইবার চাষিরা ন্যায্য মূল্যে ধান সংগ্রহ নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করে দাম বৃদ্ধির দাবি করেছে। এ কারণে 9 ডিসেম্বর চুয়াডাঙ্গা বিএডিসি চত্বরে চুক্তিবদ্ধ চাষি ফোরাম মানববন্ধন করেছে। এ সময় তারা জানান, বীজের দাম বাড়ানো না হলে বীজ সরবরাহ বন্ধ করা হবে। একই সঙ্গে বিএডিসিতে সরবরাহ করা সব ধান বীজ ফেরত নেওয়া হবে। দিনের ভিতর যদি তারা রেট বৃদ্ধি না করে তাহলে আমাদের বীজ আমরা ফেরত নেব। তারা জানান, খোলা বাজারের ধান আলাদাভাবে বীজ তৈরির জন্য উপযোগী করতে হয় না, তবে বিএডিসিতে যে ধান দেয়া হয় তা আলাদাভাবে বীজ তৈরির উপযোগী করতে হয়। আউশ মৌসুমে বিএডিসি যে দাম প্রস্তাব করেছে তা খোলা বাজারের দাম থেকেও কম। খোলা বাজারের দাম দিলেও চাষিরা ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া বিএডিসির ধানের টাকা বেশ কয়েক মাস পর পাওয়া যায়। ধানকে বিভিন্নভাবে প্রসেসিং করে আমরা যে বীজ এখানে দিয়েছি, যার প্রতি কেজি মূল্য পড়েছে 54 থেকে 55 টাকা, কিন্তু আজকে বিএডিসি 1 মাস পরে এসে আমাদের রেট দিচ্ছে 49 থেকে 50 টাকা। আমরা চাষি মানুষ স্যার, আপনাদের অনুরোধ করছি আমাদের বিএডিসির ধানের বীজটা 60 থেকে 65 টাকা দাম দেওয়া হয়, না দিলে ধান আমরা দিতে পারবো না। আমরা 1500 টাকা বাজারে বেচতে পারলি আমাদের স্বয়ংসম্পূর্ণ আল্লাহ চালিয়ে নেবে। টাকা হচ্ছে 5 মাস পর 8 মাস পর বিএডিসি শোধ করে, তাতে তো আমরা ক্ষতিগ্রস্ত। এখন যে আমন উঠছে, আমন উৎপাদন করে বিএডিসি যে আমরা দেবো, কিভাবে দেবো? এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিএডিসির এই কর্মকর্তা। চাষিরা অনেক কিছু বলতে পারে, আন্দোলন করতে পারে, স্ট্রাইক করে দিতে পারে। হ্যাঁ, অনেক সময় এমন গেলেও বাড়ছে, এটা ওদের ব্যাপার, কিন্তু আমার এটা যা বলবে আমার কিছু না। ধানের দাম বৃদ্ধি করে বীজ সরবরাহের পথ সচল রাখতে কার্যকর ব্যবস্থা দেখতে চান কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। উত্তরের সবচেয়ে বড় পাইকারি মোকাম মহাস্থান হাটে অবিশ্বাস্যভাবে কমেছে সবজির দাম। এতে স্বস্তি ক্রেতাদের মাঝে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, সবচেয়ে বেশি কোন সবজির দাম কমেছে আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশিকা দাঁড়িয়ে আছে উত্তরের সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থান হাটে। বছরের অধিকাংশ সময় কিন্তু এখান থেকে ঊর্ধ্বমুখী বাজারের খবরই আমরা জানাই, কিন্তু আজ কিছুটা ব্যতিক্রম। আজ সকাল থেকে এই হাটে বেশ গেল কয়েকদিনের ন্যায় ফুলকপি বিক্রি হয়েছে পাইকারিতে সর্বোচ্চ 3 টাকা কেজিতে, এবং এখন সেই দাম নেমে এসেছে 2 থেকে 2.5 টাকা কেজি। ফুলকপির মতোই একইভাবে মূলার কেজি ঠেকেছে 3 টাকাতে। এখন বেলা যত বাড়ছে দাম তত কমছে, 2 থেকে 2.5 টাকাতেও কিন্তু পাওয়া যাচ্ছে অনেক ভালো ভালো মূলা। এবং পাতাকপি, যে সুন্দর সুন্দর যে পাতাকপি, সেই পাতাকপি কিছুদিন আগেও 50 থেকে 60 টাকা পিস বিক্রি হলেও সেই পাতাকপি এখন ঠেকেছে 5 থেকে 6 টাকা পিস। প্রতি পিস পাতাকপি কিন্তু এখন পাওয়া যাচ্ছে 5 টাকা থেকে সর্বোচ্চ 6 টাকাতে। একইভাবে কমেছে শীতকালীন অন্যান্য সবজির দামও। বেগুনের দাম এখন এই হাটে পাইকারিতে বিক্রি হচ্ছে 20 টাকা এবং আলুর কেজি ঠেকেছে 40 টাকা কেজিতে। কৃষকদের একাংশ যেটি বলছেন যে এবারে শীতকালীন মৌসুমে তারা শুরুর দিকে সবজির দাম বেশ ভালো পেলেও এখন তারা যে দাম পাচ্ছেন এই দামে তাদের যে গাড়ি ভাড়া, সেই গাড়ি ভাড়াটিও কিন্তু তারা তুলতে পারছেন না। এখন কিন্তু গুনতে হচ্ছে লোকসান। আমি একটু সরাসরি কথা বলবো এই হাটের একজন পাইকারি কৃষকের সাথে, যে তারা কি সবজি এনেছেন, দাম তারা, তাদের উৎপাদন খরচ তারা তাদের বিক্রির মধ্য দিয়ে তুলতে পেরেছে কিনা। হ্যাঁ, আমি কপি এনেছি, দাম করছে 70 টাকা 60 টাকা মন, 1.5 টাকা 2 টাকা কেজি এখন বর্তমানে দাম বলতেছে। তাতে আমাদের গাড়ি ভাড়ার টাকাও হচ্ছে না। আমাদের কৃষকের তো সার ওষুধ মূল্য তো দূরের কথা, আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়ে গেছে। আমরা সংসার চালাতে খুব কষ্ট, আমরা সংসার চালাতে খুব দুর্নীতি হয়ে গেছে, বাজে হয়ে গেছে। এতটা দাম কমলো কেন? কমলো, মালের একটু আমদানিও আছে আর কিনেল কাঠ কম, খুবই কম। কিনার কাঠ খুবই কম কারণে এই দাম, এই অবস্থা। ইশিকা একজন কৃষক জানাচ্ছিলেন যে এবার কিন্তু হঠাৎ করেই এই হাটে উৎপাদন বেড়ে গেছে শীতকালীন সকল সবজির। তবে তাদের যেটি একটি আক্ষেপ রয়েছে যে তারা 1.5 টাকা থেকে 3 টাকা প্রতি কেজি কপির দাম নিলেও এই একই ফুলকপি দেশের বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা করে। তখন তাদের আক্ষেপ লাগে যে আসলে কৃষক হিসেবে আমরা কেজিতে 2 টাকাও পাচ্ছি না, তখন খুচরা বাজারে সাধারণ মানুষকে কেন
কেন এত বেশি দামে খেতে হবে? কৃষকদের মধ্যে একাংশ বলছেন যে এবারের মৌসুমে কিন্তু তারা ফুলকপিতে আশানুরূপ লাভ করতে পেরেছে, হয়তোবা এখন এসে তারা কিছুটা লোকসান গুনছে। তারপরেও তারা এইরকম বাজার চান না, তারা চান ক্রেতারাও যেন স্বল্প দামে সকল ধরনের সবজি পায় এবং কৃষকরাও যেন তাদের উৎপাদন খরচ তুলতে পারে, প্রত্যাশা তাদের এটি। ইশিকা উত্তরের সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থান হাট থেকে আজকে ফুলকপি, মূলা সহ শীতকালীন সবজির দাম দর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। বগুড়া মহাস্থান হাট থেকে সঞ্জু রায় জানাচ্ছিলেন অবিশ্বাস্যভাবে কমে যাওয়া সবজির দাম নিয়ে। শেরপুরের নকলায় বাড়ি থেকে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে বাস চাপায় এক ইমামের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় শনিবার নকলার কুরসা গ্রামে মাগরিবের নামাজের ইমামতির পর সন্ধ্যা 7টার দিকে উসমান গনি নামের ওই ইমাম মোটরসাইকেলে করে ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী শামীম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই উসমান গনির মৃত্যু হয়। এতে বাসে থাকা অন্তত 10 যাত্রী আহত হন। পরে পুলিশ ও শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।